ওস্তাদ, আর কত দূর? পা দুইটা তো অবশ্যই আইলো। এই আকাশ মোল্লার পুকুর পাড়ের রাস্তা কি আর শেষ হইব না? চুপ থাক। লাশ যখন পেটের ভাত জোগায় তখন রাস্তার হিসাব করতে নাই। আর এইটা তো রাস্তা না, এইটা হইল মানুষের শেষ যাত্রার পথ। এই পথে কম লাশ তো আর কাঁধে কইরা পার করি নাই। কিন্তু আজকাল রাইতটা কেমন জানি বেশি অন্ধকার লাগতাছে ওস্তাদ। বাতাসটাও কেমন ভারী ভারী। আমার তো বুকের ভিতরটা খালি ধরবর করতেছে। হ্যাঁ, নতুন নতুন কাজে আসলে এরকম লাগে। শোন, ভয় দুই পদের। এক পদের ভয় হইল চোখের সামনে সাপ দেখলি, বাঘ দেখলি ডর পাবি। আরেক পদের ভয় হইল মনের ভয়। হেটার কোনো চেহারা নাই, শব্দ নাই, কিন্তু কলিজাটা শুকায়া ফেলে। আমরা যে কাজ করি সেইখানে মনের ভয়ের পাত্তা দিলে চলে না। আচ্ছা উস্তাদ, আপনি তো কত বছর ধরে এই কাম করেন, আপনার কি একবারও ডর লাগে নাই? ডর ডর তো এই কাজে রং ফরে জ্বালাল, কিন্তু অভিজ্ঞতার কাছে ডর ও হার মানে। আমি লাশের গন্ধ সুইকা বইলা দিতে পারি এটা পানিতে ডোবা লাশ না বিষ খাওয়া লাশ। আমি মানুষের মরা মুখ দেখা বুঝতে পারি তার মনে মরার আগে শান্তি আসিল না আক্ষেপ। কিন্তু কিছু কিছু লাশ আছে যেইগুলা সব হিসাবের বাইরে। মানে? মানে কিছু মরণ আছে স্বাভাবিক, এই রোগ শোক, বুড়া বয়স। আর কিছু মরণ আছে অস্বাভাবিক। সেই সব মরণের লাশগুলাও কেমন জানি অস্বাভাবিক থাইকা যায়। তাকে শরীর ঠান্ডা হইয়া গেলেও ভেতরের আগুনটা নিভে না। ইনি হচ্ছেন রফিক। জীবনের প্রায় ৩০টা বছর তিনি কাটিয়ে দিয়েছেন এই লাশ টানার কাজে। খুন, আত্মহত্যা, পানিতে ডুবে মরা, পচে গলে যাওয়া বেওয়ারিশ লাশ, এমন কোনো মৃত্যু নেই যা তার চোখে পড়েনি। মানুষের শরীর পচে যাওয়ার প্রতিটি পর্যায়ে তার মুখস্থ। মৃত্যু তার কাছে আর কোনো রহস্য নয়, বরং একটি দৈনন্দিন বাস্তবতা। আর তার সাথে মাস ৬ ধরে যোগ দিয়েছেন জালাল। অভাবের তাড়নায় এই ভয়ঙ্কর পেশায় এলেও এখনও সে লাশের গন্ধ বা কবরের নিস্তব্ধতার সাথে নিজেকে পুরোপুরি মানিয়ে নিতে পারেনি। উস্তাদ, শব্দ শুনছেন? আরে বাতাস, বাঁশের পাতা নড়তাছে হয়তো। না উস্তাদ, এটা বাতাসের শব্দ না, মনে হইল কেউ। উস্তাদ! রফিক, তোমার এত রাইতে খবর দেওয়ার জন্য আমি দুঃখিত, কিন্তু ঘটনাটা খুব খারাপ। আমজাদের ছোট মাইয়াটা পারুল গলায় দড়ি দিছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লাশ কই? লাশ এখনো নামানো হয় নাই। গ্রামের শেষ মাথায় যে শেওড়া গাছটা আছে না, এটার ডালে ঝুলতাছে। পুলিশকে খবর দিছি, তারা সকালের আগে আইতে পারবো না, কিন্তু গ্রামের মানুষ ডরাইতাছে। তুমি আর জালাল গিয়া লাশটা নামাইয়া নিয়ে আসো, যা খরচ লাগে আমি দেখব। শেওড়া গাছের নাম শুনতেই জালালের মুখটা শুকিয়ে গেল। ওই গাছ নিয়ে গ্রামে অনেক অলৌকিক কাহিনী শুনেছে সে। লোকে বলে ওই গাছে রাতের বেলা জিনপরীরা এসে বসে এবং অনেক পথিককে ওই গাছ বিপদে ফেলেছে। ওস্তাদ, ওইটা তো অলক্ষণে গাছ, ওই আনে তো দিনের বেলাতেও কেউ যাইতে চায় না। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আমরা যাইতাছি। টর্চ লাইটার মোটা দড়ি লাগবো। সব ব্যবস্থা আছে, কিন্তু সাবধানে যাইবা রফিক, জায়গাটা ভালো না। মাইয়াটা কেন যে মরার জন্য ওই জায়গাটাই বাঁচলো। রফিক কোনো উত্তর না দিয়ে জালালকে ইশারা করে। তারা প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আবার সেই অন্ধকার রাস্তার দিকে রওনা হলো।
এবার তাদের গন্তব্য গ্রামের শেষ প্রান্তের সেই অভিশপ্ত শেওড়া গাছ। চারদিকে থমথমে পরিবেশ, চাঁদের আলো গাছের পাতা ভেদ করে নিচে নামতে পারছে না। বিশাল শেওড়া গাছটা অন্ধকারে এক বিশাল দানবের মতো দাঁড়িয়ে আছে। তার ঝুলে থাকা ডালপালাগুলোকে দেখে মনে হচ্ছে যেন অজস্র হাত। বাতাসে পচা পাতার গন্ধের সাথে কেমন একটা মিষ্টি অচেনা গন্ধ মিশে আছে। রফিক ও জালাল টর্চের আলো ফেলে ওপরে তাকায়। গাছের সবচেয়ে মোটা ডালটা থেকে একটি তরুণীর দেহ ঝুলছে। পরনে শাড়িটা বাতাসে অল্প অল্প দুলছে। মুখটা একদিকে কাত হয়ে আছে, লম্বা চুলগুলো মুখের উপর এসে পড়েছে। ইয়াল্লাহ, কি ভয়ানক দৃশ্য! আমার দেখা কলিজা কাঁপতাছে উস্তাদ। চুপ থাক, বড় মানুষের সম্মান দিতে শিখ। এখন কান্দনের সময় না, কামের সময়। যা গাছে উঠ, আমি নিজ থাইকা ধরতাছি। আমি আমি পারবো না উস্তাদ, আমার হাত পা কাঁপে। তাইলে তুই নিচে দাঁড়া, আমি উঠতাছি। টর্চটা ভালো কইরা লাশের উপর ধর, আর দড়িটা আমার কোমরে বাইন্ধা দে। রফিক গামছা দিয়ে মাথা বেঁধে অত্যন্ত দক্ষতার সাথে সেই বিশাল গাছে উঠতে শুরু করে। জালাল নিচে দাঁড়িয়ে ভয়ে ভয়ে টর্চের আলো ধরে থাকে। এই শেওড়া গাছটি গ্রামের বয়সের চেয়েও পুরনো। গ্রামের সবচেয়ে বয়স্ক লোকটিও তার দাদুর কাছে এই গাছের ভুতুরে গল্প শুনে বড় হয়েছে। শোনা যায় বহু বছর আগে এক ইংরেজ সাহেবকে এই গাছে ফাঁসিতে ঝুলিয়ে মারা হয়েছিল। তারপর থেকে এটি একটি অভিশপ্ত স্থান। পারুল নামের এই মেয়েটি কেন আত্মহত্যার জন্য এই গাছটিকেই বেছে নিল তা এক বিরাট রহস্য। জালাল, আমি এই দিক থেকে ফাঁসটা আলগা করতাছি। তুই দড়ি রন্ড মাথাটা দইরা আস্তে আস্তে লাশটা নিচে নামাবি। খবরদার যেন মাটিতে আসান না খায়। জি ওস্তাদ। রফিক মেয়েটির গলার ফাঁসটা খুলতে যায়। ঠিক সেই মুহূর্তে জালালের হাতের টর্চের আলোটা একটু কেঁপে ওঠে। আরে জ্বলে না কেন? জল জল। হ্যাঁ, ও আল্লাহ! ওস্তাদ, ওস্তাদ, লাশ তো নড়তাছে। কি সব আবল তাবল বকস? বাতাসে দুলতাছে, শক্ত কইরা ধর। রফিক মেয়েটির গলার ফাঁসটা কেটে দেয়। সাথে সাথে জালালের হাতের দড়িতে প্রচণ্ড এক টান পড়ে। জালাল শরীরের সমস্ত শক্তি দিয়ে দড়িটা ধরে রাখে এবং ধীরে ধীরে লাশটা নিচে নামাতে শুরু করে। লাশটা মাটি থেকে মাত্র কয়েক ফুট উপরে আসতেই ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। মেয়েটির মৃতদেহ, যা এতক্ষণ শক্ত এবং নিথর ছিল, হঠাৎ করে যেন জীবন্ত হয়ে ওঠে। তার শরীরটা অলৌকিকভাবে বেঁকে যেতে শুরু করে। তার হাত পা গুলো অদ্ভুতভাবে মোচড়াতে থাকে, যেন কোনো অদৃশ্য শক্তি তার শরীরের ভেতর থেকে হাড়গুলোকে ভেঙে দিচ্ছে। এটা আমি কি দেখতাছি? জালাল ভয়ে চিৎকার করে দড়ি ছেড়ে দেয়। লাশটা ধপাস করে মাটিতে পড়ে, কিন্তু পড়ার সাথে সাথেই লাশটা মাটিতে উল্টো হয়ে বসে পড়ে। তার হাত পা সব উল্টো হয়ে আছে। সে ধীরে ধীরে মাথাটা মাটির সাথে ঘষতে ঘষতে নিজের শরীরটাকে টেনে হিচড়ে জালালের দিকে নিয়ে আসতে থাকে। ওস্তাদ, বাসান! এটা লাশ না, এটা শয়তান! গাছের ওপর থেকে রফিক এই অবিশ্বাস্য এবং ভয়াবহ দৃশ্য দেখে জমে পাথর হয়ে যায়। তার 30 বছরের অভিজ্ঞতায় এমন কিছু সে কখনো দেখেনি। লাশটা তার ভাঙা মোচড়ানো শরীর নিয়ে জালালের পায়ের কাছে এসে থামে। তারপর খুব ধীরে ধীরে তার মাথাটা উপরে তোলে। যে মুখটা চুলে ঢাকা ছিল, সেই চুলগুলো ধীরে ধীরে সরে যেতে থাকে। টর্চের আলোয় দেখা যাচ্ছে মেয়েটির চোখ দুটো খোলা, কিন্তু সেই চোখে কোনো মনি নেই, শুধু ধবধবে সাদা।
আর তার ঠোঁটের কোণে লেগে আছে এক বীভৎস অবর্ণনীয় হাসি। জালাল, ফইরায়, ওইখান থেকে ভাগ। জালাল যেন তার আওয়াজ শুনতে পাচ্ছে না। সে ভয়ে এতটাই পাথর হয়ে গেছে যে তার শরীর নড়ানোর শক্তিটুকু আর নেই। সে শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে সেই ভয়ঙ্কর হাসির দিকে। রফিক আর এক মুহূর্ত দেরি করে না। সে প্রায় লাফ দিয়ে গাছ থেকে নামতে শুরু করে। ডালপালার আঁচড়ে তার শরীর ছিলে যেতে থাকলেও তার কোনো ভ্রুক্ষেপই নেই। মাটি থেকে 10-12 ফুট উঁচুতে থাকতেই সে লাফ দেয়। মাটিতে পড়ার সাথে সাথেই তার গোড়ালিতে একটা তীব্র যন্ত্রণা হয়, কিন্তু সেদিকে মনোযোগ দেওয়ার মতো সময় তার নেই। আরে হারামজাদা, কানে কথা যায় না, মরবি তো। লাশটা এবার তার লক্ষ্য বদল করে। সে রফিকের দিকে তার ভাঙা শরীরটাকে টেনে হিঁচড়ে আনতে শুরু করে। মাটিতে শরীর ঘষ্টানোর শব্দটা এমন ভয়ঙ্কর যে শোনার সাথে সাথেই গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে রফিকের। জালাল, ভ্যানের দিকে দৌড় দে, জলদি। রফিক নিজেও দৌড়াতে শুরু করে, কিন্তু তার পায়ে চোট লাগায় সে ঠিকমতো দৌড়াতে পারছে না। জালাল ততক্ষণে উঠে দাঁড়িয়েছে এবং জ্ঞান শূন্যের মতো ভ্যানের দিকে ছুটছে। রফিক পেছনে তাকিয়ে দেখে লাশটা প্রায় তার ঘাড়ের কাছে এসে পড়েছে। সে বাঁচার জন্য মরিয়া হয়ে তার হাতে থাকা মোটা দড়িটা দিয়ে লাশটার গায়ে আঘাত করে। এই সুযোগে রফিক তার সমস্ত শক্তি দিয়ে দৌড়ে ভ্যানের কাছে পৌঁছায়। ভ্যান ছাড় জালাল, ভ্যান ছাড়। জালাল শরীরের সমস্ত শক্তি দিয়ে ভ্যানটি টানতে থাকে, কিন্তু ভ্যান এগুচ্ছে না। আরে লাগে না কেন, দে আমারে দে। রফিক জালালকে সরিয়ে এবার নিজেই ভ্যান হাতে তুলে নেয়। এবার তার শরীরের সমস্ত শক্তি দিয়ে ভ্যানটিকে এক ঝটকায় সামনের দিকে নিয়ে আসে। ওদিকে শেওড়া গাছের নিচ থেকে সেই লাশটা অন্ধকারের মধ্যে তাদের দিকে এগিয়ে আসছে। টর্চের আলোয় তার সাদা চোখ দুটো জল জল করছে। রফিক এক মুহূর্ত দেরি করল না। সে সর্বোচ্চ গতিতে ভ্যান চালিয়ে গ্রামের দিকে এগুতে থাকলো। কি হয়েছে রফিক, তোমাদের এই অবস্থা কেন? লাশ কই? লাশ লাশ আনা সম্ভব হয় নাই চেয়ারম্যান সাহেব। ওইটা ওইটা লাশ না, ওইটা শয়তান, আস্ত একটা শয়তান। কি সব আজে বাজে কথা বলতাছ? লাশ নামাইতে গিয়া পুইরা ব্যথা পাইছো নাকি? মাথা খারাপ হয়ে গেল নাকি তোমার? আমার মাথা ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আপনি নিজের চোখে দেখলে বুঝতেন। ওই লাশটা জিন্দা, ওইটা নিজের হাত পা ভাঙা শরীর নিয়া আমগো মারতে আইতাছিল। চোখে আর চোখ নাই, খালি সাদা, হাসে, মটমট কইরা হাড় ভাঙে। আমার দিকে আইতাছিল। উস্তাদ না থাকলে আমার আজকা জ্যান্ত খাইয়া ফেলতো। তোমরা দুইজন ভিতরে আইসা বসো, আমার সব খুইলা ক, কি দেখছো তোমরা? রফিক এবং জালালকে বাড়ির ভেতরে নিয়ে যাওয়া হয়। রফিক ঠান্ডা মাথায় যা যা ঘটেছে তার সব কিছু চেয়ারম্যানকে খুলে বলল। হাড় ভাঙার শব্দ, সাদা চোখ, বীভৎস হাসি, মাটিতে শরীর ঘেঁষটে এগিয়ে আসা, কোনো কিছুই সে বাদ দেয় না। এই নেন, আগে পানি খায়ালন, মুখ দুইটা তো শুকায় গেছে। ওমা, এটা কি আপনার গায়ে? কই এইটা? এইটা তো ওই মাইয়াটার শাড়ির। এইটা এইটা কি জিনিস রফিক? আমি জীবনে লাশের গায়ে বহু কিছু দেখছি চেয়ারম্যান সাহেব, বহু লাশ গাঁটছি, কিন্তু এমন জিনিস, এইটা কোনো সাধারণ তাবিজ না। চামড়াটা
মানুষের চামড়ার মতো লাগতাছে। ও মাগো, মানুষের চামড়া! কালো জাদু, এইটা শয়তানি গাম। আমাগো গ্রামের ওই মাথায় যে কুদ্দুস কবিরাজ থাকতো, হেই এইগুলা বানাইতো। মরা মানুষের চামড়া দিয়া, সীতার কয়লা দিয়া তাবিজ বানাইয়া দিত। পারুল মাইয়া ডাকি তাইলে। চেয়ারম্যান সাহেব, আমি যখন লাশটার গলার ফাঁস খুলতে গেছিলাম তখন খেয়াল করছিলাম ফাঁসটা গলার অনেক নিচে, আর দাঁতটা সোজাসুজি, গভীর না। কেউ ফাঁস দিয়া মরলে তার গলার দাঁত উপর দিয়া বাঁকা হইয়া থাকে। মাইয়াটা আত্মহত্যা করে নাই, তারে অন্য কোথাও শ্বাসরোধ কইরা মাইরা ওই গাছে ঝুলাইয়া রাখা হয়েছে। আর এই তাবিজ, এইটা সব নষ্টের গোড়া। হায় রে, এ কোন বিপদে পড়লাম আমরা! এখন উপায়? পুলিশ তো এই জাদু টোনা কথা বিশ্বাস করব না। উপায় একটাই আছে, এই লাশ রে ইসলামী মতে দাফন করতে হইব, আর এই শয়তানি তাবিজটা রে নষ্ট করতে হইব। সূর্য উঠার আগে আমগো এই কাম করতে হইব, নাইলে এই অশুভ শক্তি সারা গ্রামে ছড়াইয়া পড়ব। আমি আমি আর ওই মুখ হমু না উস্তাদ, আমারে মাফ করেন। আমি আর ওই শয়তানের কাছে যাবো না। আহা জালাল, ভয় পাস কেন? একা তো আর যাইতাছি না। মসজিদের ইমাম সাহেবরে খবর দেন চেয়ারম্যান সাহেব, উনার সাথে কথা কইতে হইব। এই তাবিজের ব্যবস্থা উনিই করতে পারবেন। আস্তাগফিরুল্লাহ, এটা মুর্দাবাদ তাবিজ। যে বানাইছে সে কোনো সাধারণ তান্ত্রিক না, সে হইল গিয়া সাক্ষাৎ শয়তানের উপাসক। এই তাবিজের জোরে সে মরা মানুষের আত্মারে কবজা কইরা তারে নিজের গোলাম বানায়। পারুল মাইয়াদার শরীরটা এখন শুধুই একটা মাটির বোতল, যার সুতা ওই তান্ত্রিকের হাতে। তাইলে এখন উপায় কি হুজুর? উপায় খুব কঠিন রফিক। ওই তাবিজটারে নষ্ট করতে হইব, আর লাশটারে আবার কবজা কইরা দাফন করতে হইব। আমি কিছু পরা পানি আর একটা লোহার পেরেক দিতাছি। যখনই লাশটা সামনে আসবো, এই পরা পানি ছিটাইয়া দিবা। অশুভ শক্তি কিছুক্ষণের জন্য দুর্বল হইয়া যাইব। আর দাফন করার সময় এই তাবিজটা কবরের সবচেয়ে নিচে রাইখা তার উপর এই লোহার পেরেকটা বুইতা দিবা। তাইলে এই জাদুর বাঁধন খাইতা যাইব। কিন্তু সাবধান রফিক, কাজটা সহজ না। ওই শক্তি তোমার সবটুকু দিয়ে আটকানোর চেষ্টা করব। ইমান শক্ত রাখো, আল্লাহ ভরসা। রফিক, চেয়ারম্যান এবং গ্রামের আরো কিছু সাহসী তরুণ মিলে আবার সেই অভিশপ্ত গাছের নিচে এসেছে। সবার হাতে লাঠি, বল্লম আর হ্যারিকেন। জালাল প্রথমে আসতে না চাইলেও তার ওস্তাদকে একা ছাড়তে না পেরে সেও পেছন পেছন এসেছে। কিন্তু এসে তারা যা দেখল তাতে তাদের রক্ত হিম হয়ে গেল। লাশটা যেখানে পড়েছিল সেখানে এখন আর নেই। লাশ কই? লাশ তো কোথাও দেখা যাইতেছে না। সবাই সাবধান, একসাথে থাকো, ও আশেপাশেই কোথাও আছে। রফিক টর্চের আলো ফেলে চারদিকে খুঁজতে থাকে। হঠাৎ গাছের ওপর থেকে খসখস করে একটা শব্দ হয়। সবাই ওপরে টর্চ ফেলে দেখে সেই ভয়ঙ্কর লাশটা গাছের ডালে একটা মাকড়সার মতো উল্টো হয়ে ঝুলে আছে। তার শরীরটা আগের চেয়েও অনেক বেশি মোচড়ানো, মুখটা পুরোপুরি ঘাড় ঘুরিয়ে তাদের দিকে তাকিয়ে আছে। তার সাদা চোখ দুটো অন্ধকারে জ্বলজ্বল করছে। জালাল, ওরা পানি কই? পানি ছিটা। এইটাই সুযোগ, সবাই মিলে ধর ওরে, কবরের দিকে নিয়ে আসো। গ্রামবাসীরা এবার সাহস ফিরে পেল। তারা সবাই মিলে লাঠি আর বল্লম দিয়ে খুঁচিয়ে আঘাত করে লাশটাকে কাবু করার চেষ্টা করছে। লাশটা পশুর মতো গর্জন করতে থাকে আর তার ভাঙা হাত পা দিয়ে সবাইকে আক্রমণ করার চেষ্টা করে। কিন্তু পড়া পানির কারণে তার শক্তি অনেক কমে গেছে। অনেক ধস্তাধস্তির পর
তারা লাশটাকে বেঁধে ফেলতে সক্ষম হয়। রফিক আর জালাল মিলে লাশটাকে টেনে হিচড়ে আগে থেকে খুঁড়ে রাখা একটা কবরের কাছে নিয়ে গেল। লাশটাকে কবরে ফেলার ঠিক আগ মুহূর্তে সে হঠাৎ স্থির হয়ে গেল। তার মুখ থেকে সেই গড়গড় আওয়াজটা এবার আর শোনা যাচ্ছে না। এরপর যা ঘটল তার জন্য কেউই প্রস্তুত ছিল না। পারুলের মৃতদেহ থেকে একটি পুরুষালী ভারী কণ্ঠস্বর বেরিয়ে এলো। রফিক, তুই ভাবছস আমার পুতুলটারে দাফন কইরা আমারে হারায়া দিবি? আমি কুদ্দুস, এই আত্মা এখন আমার যখন ইচ্ছা আমি আবার তারে মাটি পুইরা তুইলা আনব। সবাই ভয়ে জমে যাচ্ছে। এই কণ্ঠস্বর কুদ্দুস কবিরাজের, যে বছরখানেক আগেই গ্রাম থেকে উধাও হয়ে গিয়েছিল। তোর পুতুলরে আমি আজীবনের জন্য ঘুম পাড়া দিতাছি, শয়তান। কথাটা শেষ করেই রফিক তার শরীরের সমস্ত শক্তি দিয়ে বাঁধা লাশটাকে ধাক্কা দিয়ে খোলা কবরের মধ্যে ফেলে দেয়। সে আর এক মুহূর্ত দেরি করে না, সাথে সাথে সে নিজেও লাফ দিয়ে কবরের ভেতরে লাশটার পাশে নামে। ওস্তাদ! কবরের ভেতর লাশটা আবার ভয়ঙ্করভাবে মোচড়াতে শুরু করে। তার ধবধবে সাদা চোখ দুটো যেন কোটর থেকে বেরিয়ে আসতে চাইছে, সরাসরি রফিকের দিকে তাকিয়ে আছে। কুদ্দুসের সেই ভয়ঙ্কর কণ্ঠস্বর আবার চিৎকার করে ওঠে, আমার পুতুলের শরীর থেকে বাইর হ রফিক, নইলে তোর কইলজাটা আমি ছিঁড়া ফালামো। রফিক সেদিকে পাত্তা দেয় না। সে দ্রুত পকেট থেকে সেই চামড়ার তাবিজটা বের করে। তারপর ইমাম সাহেবের দেয়া মরিচা পোড়া লোহার পেরেকটা হাতে নেয়। সে জানে এটাই তার শেষ সুযোগ। তাবিজটা লাশের বুকের ওপর রেখে রফিক পেরেকটা তার ঠিক মাঝখানে স্থাপন করে। তারপর পাশে পড়ে থাকা একটা বড় মাটির ঢিলা তুলে নেয়। সে তার জীবনের সমস্ত ঈমানকে একত্রিত করে চিৎকার করে ওঠে, আল্লাহু আকবার। ওস্তাদ, আপনি কেমনে পারলেন? আমার তো ভয়ে আত্মা শুকায় গেছিল। আমি চেষ্টা কইরাও পারতাম না রে জালাল, পারাইছে ওই উপরওয়ালা। শয়তানের শক্তি যত বড়ই হোক, আল্লাহ রহমতের কাছে সেইটা কিছুই না। আমি খালি উছিলা আছিলাম।